প্রথম ফেজে ঝড়, সেকেন্ড ফেজে সুনামি হবে। তৃণমূল উড়ে যাবে এই সুনামি। ফার্স্ট ফেজে ওরা যদি 40টা আসনও পায়, যদি পায়, পাবে না, খুব ভাগ্যবান বলে মনে করি। ঝড় বইছে, এবারে নারীরা ঘৃণা ভরে মমতা ব্যানার্জিকে প্রত্যাখ্যান করবে এবং চিরকালের মতো এই পাপকে বিদায় করবে পশ্চিমবঙ্গ থেকে। যিনি সংবিধানের পদে বসে সংবিধানকে মানেন না, তিনি মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্য নন। পশ্চিমবঙ্গে একটা 15 বছরের কালো অধ্যায় শনির দশা কাটিয়েছে। শনির দশা সরে গেছে, 4 তারিখ থেকে নতুন সূর্য উঠছে। আমি আবার বলছি, সুনামি হতে চলেছে। সুনামির খবর আমার কাছে আছে। আমি জানি এই সুনামি এই সরকারকে উড়িয়ে নিয়ে বঙ্গোপসাগরে ফেলে দেবে। প্রচার করছেন জোর কদমে, আমরা ছিলাম আপনার সাথে। যে তুমুল একটা জনসমর্থন এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে কি বলবেন? দেখুন, আজকে লাস্ট যেটা খবর পেলাম 91% পোল হয়ে গেছে। বিধির লিখন বিধাতা লিখে দিয়েছে। তৃণমূল বুঝতে পারছে যে কোন দিকে যাচ্ছে। প্রথম ফেজে ঝড়, সেকেন্ড ফেজে সুনামি হবে। তৃণমূল উড়ে যাবে এই সুনামি। তৃণমূল তো বলছে যে 152টার মধ্যে তারা 135টা মতো পেয়ে। ওটা কম বলেছে, ওটা 135 হবে না, ওটা 153 বলতে গেছিল। ভুল করে কুণাল ঘোষ তো বেশি বুদ্ধিমান, ওই জন্য সংখ্যাটা একটু গুলিয়ে ফেলেছে। রেজাল্ট বেরোনোর পরে এই ফার্স্ট পেজে ওরা যদি 40টা আসনও পায়, যদি পায়, পাবে না, খুব ভাগ্যবান বলে মনে করি। ঝড় বইছে। যারা শুধু এত বছর রাজনীতিটা করেছে ওই এসি ঘরে বসে আর বিভিন্ন মেলা খেলা আর টাকা পয়সা চুরি করে, তারা মানুষের শব্দটা বুঝতে পারেনি, মানুষের আওয়াজ, মানুষ কি চাইছে। আপনারা তো আমার সাথে আজকে ঘুরলেন, নিশ্চয়ই সেই ফিলিংসটা পেয়েছেন। মানে আবার 29 তারিখ হবে, মানুষ শুধু একটা সেকেন্ড চাইছে, 1 সেকেন্ডে কাজ করে দেবে। দেবাশিস দা, এবারের নির্বাচনে একদম নারী ভোটারদের ভূমিকা নিয়ে অনেক চর্চা হয়েছে এবং হচ্ছে। আপনি কি মনে করছেন যে রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প নাকি বিজেপির নিজস্ব কোনো প্রতিশ্রুতি নারী ভোটারদের এত বড় সংখ্যায় বুথমুখী করতে পারলো বা করেছে? দেখুন, তৃণমূল গত দুটো নির্বাচনে এটা ঘটনা যে ওই লক্ষ্মীর ভান্ডার বা ওই কি বলে কন্যাশ্রী এসবের একটা সুবিধা পেয়েছিল। ওইটুকু করতে গিয়ে নারীদের ওপরে যে নির্যাতন করেছে বিজেপি, যে সংকল্পপত্র দিয়েছে তাতে একটা সুনির্দিষ্ট ধারা রয়েছে কিভাবে তারা ভবিষ্যতে প্রসিড করবে। তার থেকেও বড় কথা যে আপনি বলতে পারেন এই যে 33% নারী সংরক্ষণ বিলটা হলো না, তৃণমূল হতে দিল না, কংগ্রেস হতে দিল না, সিপিএম হতে দিল না। এর কারণে এবং গত 15 বছরে নারী নির্যাতনের যে কদর্য রূপ এই রাজ্য দেখেছে, এবারে নারীরা ঘৃণা ভরে মমতা ব্যানার্জিকে প্রত্যাখ্যান করবে এবং চিরকালের মতো এই পাপকে বিদায় করবে পশ্চিমবঙ্গ থেকে। সন্ত্রাসবাদ, নারী নির্যাতন থেকে আরম্ভ করে দেখুন, চুরি বলতে বলতে তৃণমূল চোর ডাকাত নিজেরা স্বীকার করে নিয়ে ওটা নিয়ে আর কখন ভাবে না। কিন্তু যেভাবে নারীদেরকে নির্যাতন করেছে, আমি বলছি দেখুন, 18 থেকে 103 বছরের বয়স্কা মহিলা বা বয়স্কাদের সাথে আমি মিট করেছি। নিচেরটা বলতে পারবো না কারণ ওরা তো ভোটার নন। যেভাবে নারীরা স্বতঃস্ফূর্তভাবে সমর্থনে এগিয়ে এসছেন, আজ পর্যন্ত একজনকে কি আমাকে বোঝাতে হয়নি। পরশুদিন আমরা গ্রামে প্রচার করছিলাম, এক বনহুগলি 2-তে প্রচার করছিলাম। এক ভদ্রমহিলাকে আমারই সহকর্মীরা বোঝাতে গিয়েছিল যে সংকল্পপত্র এলে আমরা কি কি দিতে চাই। উনি বললেন আমার কিছু লাগবে না, আমি মহিলাটাকে হারাতে চাই, আমি ওই জন্য ভোট দেবো। তো বুঝতেই পারছেন কোথায় আমরা চলে এসেছি। একটা কথাই বলতে পারি, এবার লোকে ভোট দেবে মমতা ব্যানার্জিকে হারানোর জন্য, নারীরা বিশেষ করে। এবং রেজাল্ট যখন বেরোবে না, বলতে পারেন যে সুনামির জন্য আমরা অপেক্ষা করছি, আর কিছু না।
বিজেপির নির্বাচনী প্রচার এবং সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনে কি এই বিপুল ভোটার টার্নআউটের পেছনে বড় কোনো ভূমিকা নিয়েছে বলে আপনি মনে করেন? এটা তো আছেই, কিন্তু একটা না মানে মহিলা মুখ্যমন্ত্রী হয়ে যে ধর্ষকদের, যে চোরেদের, যে নারী নির্যাতনকারীদের জন্য সুপ্রিম কোর্ট অবধি দৌড়য় এবং প্রশাসনকে দায়িত্ব দেয় সমস্ত এভিডেন্সকে লোপাট করার জন্য, আপনাকে কি মনে হয় নারীরা কি বোকা? তারা কি ছেড়ে দেবে? মানে ওনার যার পরিবারের সাথে হচ্ছে, প্রত্যেকটা মানুষ ভাবছে এটা আমার সন্তান, ওইভাবে রিয়াক্ট করছে। আর পাষণ্ডগুলো এটাও জানে না যে বিবেকহীন যারা হয় তারা এটাই পারে যে তারপরে গিয়ে ওগুলো চাপা দিয়ে, যদি দেখুন সমাজে ক্রাইম হতেই পারে, সেটা ক্রাইম কখনো হয়তো বন্ধ হবে না পুরোপুরি, কিন্তু পুলিশের যা ভূমিকা, যেটা আইন শৃঙ্খলা রক্ষা করার ভূমিকা এবং অপরাধীকে শাস্তি দেওয়ার ভূমিকা, একজন মহিলা মুখ্যমন্ত্রী যে এত বড় ম্যান্ডেট নিয়ে এসেছিল জনগণকে এই আশ্বাস দিয়ে যে উনি অনেক কিছু করবেন, অনেক প্রতিশ্রুতি, উনি সব থেকে বড় ধর্ষকদের বলতে পারেন যে বাঁচানোর জন্য, অপরাধীদের আড়াল করার জন্য উনি নিজের জীবনটা ব্যয় করে দিলেন। তো তার যোগ্য জবাব তো নারীরা দেবে, এটা খুব স্বাভাবিক। দেবাশিস দা, এই যে 2024 সালের তুলনায় ভোটদানের হার 20% বেড়ে যাওয়া, 20% বেড়ে যাওয়া, এটা কি বিজেপির সাংগঠনিক শক্তির জয় এবং বুথ স্তরে আপনাদের কর্মীদের সক্রিয়তার প্রমাণ, নাকি কোথাও গিয়ে তৃণমূলের পায়ের তলার মাটি যে সরে গেছে আজকের এই পরিসংখ্যানে কি তার চূড়ান্ত প্রমাণ? দেখুন, সোজা কথা আমি সোজা বলতে ভালোবাসি, এটা মানুষের জয়। মানুষ অপেক্ষা করছিল যে কবে আমি ভোটটা দিতে পারবো, ঠিক আছে, আজকে সেই সুযোগটা পেয়েছে। আবার 29 তারিখও দেখবেন পরের সুযোগটা পাবে। যত সন্ত্রাসবাদ রয়েছে, যত সন্ত্রাসবাদী রয়েছে, যত অত্যাচারী এখানে ঘুরে বেড়াচ্ছে, তাদের বিরুদ্ধে এই ভোটটা পড়েছে। প্রত্যেকটা মানুষ বুঝেছে, হিন্দুরা বুঝেছে যে তারা যদি ইউনাইটেড না হয়, আর এদেশের যারা মুসলমান, যারা এই দেশ মানে এই দেশকে ভালোবাসে বা দেশের সমর্থনে এগিয়ে আসে, তারাও বুঝেছে যে বাইরের রোহিঙ্গা বা অনুপ্রবেশকারীরা কখনো এদেশের সম্পদ হতে পারে না। এটা মমতা ব্যানার্জির কাছে দুধেল গাই হতে পারে, সম্পদ হতে পারে, কিন্তু উনি প্রকৃতপক্ষে একজন রাষ্ট্রবিরোধী নেত্রী। ওনার পতন কালের ইতিহাসে তৈরি হয়ে গেছে। খুব শিগগিরই 4 তারিখে ওনার শেষ, ওনার রাজনৈতিক ভবিষ্যৎ শেষ, মমতা ব্যানার্জি। যদি এই উচ্চ ভোটদান আপনাদের প্রত্যাশা অনুযায়ী ফলাফল বয়ে আনে, তাহলে কোথাও গিয়ে সরকার গঠনের পরবর্তী যে চ্যালেঞ্জগুলো মোকাবিলার জন্য বিজেপির ব্লুপ্রিন্টটা ঠিক কি, বিশেষ করে রাজ্যের অর্থনৈতিক এবং কর্মসংস্থানের ক্ষেত্রে? দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী যেটা আজ পর্যন্ত যেটা বলেছেন, উনি ওটা করে দেখিয়েছেন। আমরা 8 লক্ষ কোটির বেশি ঋণ নিয়ে শুরু করব, কিন্তু আমরা যে ধরনের ব্লুপ্রিন্ট দেখবেন আপনি সংকল্পপত্রে হয়েছে, কর্মসংস্থান থেকে আরম্ভ করে শিল্প বা অর্থনীতিকে চাঙ্গা করার জন্য যে রূপরেখা, এটা অলরেডি বিজেপি তৈরি হয়ে আছে। আর এই রাজ্যের ওপরে যে ব্যানটা ছিল যে কোনো শিল্প আসতো না, এর এত জঘন্য পরিবেশে আমরা কিছুদিনের মধ্যে আইন শৃঙ্খলাকে ঠিক করে রাজ্যে এত বেশি বিনিয়োগ নিয়ে আসব। বিভিন্ন বড় বড় বলতে পারেন যে কোম্পানি থেকে আরম্ভ করে বিভিন্ন বড় বড় সংস্থা, বৈদেশিক সংস্থা, সবাই অপেক্ষা করে আছে পশ্চিমবঙ্গে কবে বিনিয়োগ হবে। পশ্চিমবঙ্গ কিন্তু আবার অর্থনৈতিকভাবে অনেক চাঙ্গা হয়ে যাবে, সময় লাগবে, একদিনে এটা হবে না, হয়তো 5 বছরের জার্নিটা অনেক কঠিন হবে। বাট মোদিজি জীবনে যা বলেছেন করে দেখিয়েছেন, অতি অবশ্যই বিজেপি সেটা করে দেখাবে। এই যে আমি ব্লুপ্রিন্টার কথা জিজ্ঞেস করলাম, এই ব্লুপ্রিন্টার খসড়া কি আপনাদের তৈরি হয়ে গেছে? অবশ্যই তৈরি হয়ে আছে, নাহলে সংকল্পপত্রটা তো তার শুধু একটা সিনপসিস, একদম একদম সামারি। তো যেটা তৈরি হয়ে আছে, আমাদের সরকার গঠন হয়ে যাবে, তারপর থেকে আমরা পুরোপুরি ওর উপরে কাজ করব। আমাদের এখন ফুটসট ফেলার কোনো সময় নেই। তৃণমূলের দাবি ছিল তাদের প্রকল্পগুলোই মানুষের ভরসা, কিন্তু আজকের যে রেকর্ড ভোটদান, দেবাশিস দা, এটা কি ইঙ্গিত দিচ্ছে না যে মানুষ এখন আর কেবল ভাতার আশায় নয়, বরং কর্মসংস্থান, শিক্ষা এবং স্থায়ী উন্নয়নের লক্ষ্যে বিজেপিকেই একদম বিকল্প মডেলের উপর মডেল তৈরি করে নিয়েছে এবং সেই বিকল্প মডেলের উপর আস্থা রাখছে তারা?
আপনার মনে হয় যে ওই টাকাগুলো তৃণমূলের নিজস্ব সম্পত্তি, ট্যাক্সের টাকা, সরকারি টাকা, ঠিকমতো খরচ তো করেনি, এক প্রকল্পের টাকা ওটা চ্যানেলাইজ করে অন্যভাবে ইউজ করছে, আজ পর্যন্ত তার ইউসি দিতে পারেনি। দেখুন, প্রত্যেকটা প্রকল্পে সামাজিক নিরাপত্তা সুনিশ্চিত করা হয়, মানুষের কর্মসংস্থান করা হয়। তৃণমূল সেটাকে বাদ দিয়ে সেটা পুরোপুরিভাবে ভাতার রাজনীতিতে চলে গেছে। মানুষের যে কর্ম দক্ষতা সেটাকে নষ্ট করেছে। এদেশে যত স্কিল লেবার আছে তারা বাইরে চলে গেছে, ফলে এই রাজ্যে যে কর্মসংস্কৃতি সেটা শেষ হয়ে গেছে। আবার বলছি, শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, পর্যটন, কৃষি, এগুলো ধ্বংস হয়ে গেছে। আইন ব্যবস্থা, এগুলোকে, বা সব থেকে বড় স্বরাষ্ট্র দপ্তর, অর্থ দপ্তর, এগুলো শেষ। এগুলোকে আমাদের আবার রিভাইভ করে নিয়ে আসতে হবে। আমাদের নতুন যাত্রাটা কঠিন হলো, আমরা সেই সংকল্পপত্র নিয়েছি, আমরা চ্যালেঞ্জটা গ্রহণ করলাম। তবে স্যার, মুর্শিদাবাদ, কোচবিহার, বীরভূম, একদম বিকেল 4টের পর এই জেলাগুলিতে অশান্তির আশঙ্কা করছিল কমিশন। আশঙ্কা ছিল বুথ জ্যামিং থেকে এলাকা দখলের। একদম খবর পেয়ে রীতিমতো কেন্দ্রীয় বাহিনীকে বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশও দিয়েছিল কমিশন। এর মধ্যেই আমরা দেখলাম দুবরাজপুরে আক্রান্ত হলো কেন্দ্রীয় বাহিনী। দুবরাজপুরে কেন্দ্রীয় বাহিনীর উপরে ইট বৃষ্টি হলো, একদম পুলিশের গাড়ি ভাঙচুর হলো দুবরাজপুরে, সিআরপিএফ এর উপরে ইট বৃষ্টি, 6 জন আহত। এরপরেও কি তৃণমূলের মানে তৃণমূল খেলা ঘোরাতে পারবে? দেখুন, পাড়ার ফুটো মস্তানরা সবসময় ওইটুকুই করতে পারে, ওই গাড়ি ভাঙা, ইট ছোড়া। যারা হেরে যায় তারা হিংসার আশ্রয় নেয়। ইলেকশন কমিশন আজকে খুবই ভালো পারফরমেন্স করেছে। যেটুকু এই যে লাস্টের দিকে স্টে ইনসিডেন্ট যেগুলো ঘটেছে, এটা থেকে শিক্ষা নেবে। আমি আশা করব পরের দিনের জন্য আরো বড় বড় বেতের লাঠি বা ফাইবারের লাঠি বা অন্যান্য জিনিস তৈরি থাকবে, যাতে শুরু থেকেই প্রক্রিয়াটা চালু থাকে, মানে 1 সেকেন্ডও যেন না থামে। মানে শুরু থেকেই যেখানে মাদ্রামি, যেখানেই জমায়েত, যেখানেই থ্রেটনিং করার চেষ্টা করবে, সেখানেই যেন শুরু থেকে তার যোগ্য জবাব পায়। আমি এই যে প্রসঙ্গটা এবার কথা বলবো, আইপ্যাক মামলা, এই প্রসঙ্গে আমি আপনার এর আগেও প্রতিক্রিয়া নিয়েছি। একজন আইপিএস অফিসার হিসেবে আপনি আপনার দায়িত্ব পালন করেছেন, আপনি জানেন এই খুঁটিনাটি বিষয়গুলো কি। আমি সেই জায়গা থেকে জিজ্ঞেস করবো আপনাকে, আইপ্যাক মামলায় মূলত সুপ্রিম কোর্টের বিচারপতিদের পর্যবেক্ষণ ছিল এবং তারা রীতিমতো বলছেন যে এটা মূলত কেন্দ্র এবং রাজ্যের মধ্যে কোনো বিরোধ নয়, বরং একজন ব্যক্তির কাজ যিনি কাকতালীয়ভাবে একটি রাজ্যের মুখ্যমন্ত্রী, এবং এতে পুরো প্রশাসনিক ব্যবস্থা এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রভাবিত করা হচ্ছে। এটা কি সরাসরি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একটা গুরুতর অভিযোগ বলে? দেখুন, যিনি সংবিধানের পদে বসে সংবিধানকে মানেন না, তিনি মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্য নন। পশ্চিমবঙ্গে একটা 15 বছরের কালো অধ্যায় শনির দশা কাটিয়েছে। শনির দশা সরে গেছে, 4 তারিখ থেকে নতুন সূর্য উঠছে। একটা কথাই বলতে পারি, এই মহিলার আমলে উনি যা যা করেছেন, ইনক্লুডিং ভারতের আইন কিছু মানেননি, আইন ব্যবস্থা মানেননি, নিজে স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে আইন মানেন না, মুখ্যমন্ত্রী হয়ে আইন মানেন না, তারপরে সংবিধানকেও মানেন না। তো একটা কথাই আমার বলার বক্তব্য, উনি যোগ্যতা নিরিখে আজ পর্যন্ত মনে হয় পুরো ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যতজন মুখ্যমন্ত্রী হিসাবে এসছেন, সর্বনিকৃষ্ট একজন মুখ্যমন্ত্রী, যার কোনো যোগ্যতা ছিল না মুখ্যমন্ত্রী হওয়ার। মানুষ ভুল করেছিল তাকে সেই চেয়ারে বসিয়ে দিয়ে, তার ফল কিন্তু মানুষ পেয়েছে। ওই জন্য আজকে দেখছেন 91% পোল মানুষ কিন্তু শুধরে নিয়ে গেছে। বিচারপতিকে একটি বিষয় আরো বলতে শোনা গেল যে কেউই কখনো কল্পনা করতে পারেনি যে একটি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি তদন্তকারী অফিসারদের সাথে সংঘাতে জড়াবেন। আর সুপ্রিম কোর্ট রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে এই কথা বলছে, কতটা লজ্জার আমাদের পশ্চিমবঙ্গে। লজ্জার না, ওনার জন্য আরো অনেক বড় বড় ঘটনা অপেক্ষা করছে। উনি যে ঘটনা ঘটিয়েছেন, মোদিজি এসে বলে গেছেন তো যে কাউকে ছাড়া হবে না। হয়তো সূত্রপাত দেখুন ওনাকে দিয়ে শুরু হয় কিনা। মানে এই কেসকে সামনে রেখেই উনি তো বলেছেন প্রত্যেকটা জিনিসের পরপর হিসেব হবে। উনি বলেছেন প্রত্যেকটা জিনিস আমাদের খাতায় মার্ক করা আছে। তো এই ঘটনা দিয়েই আমাদের আইনের বিচারটা শুরু হলো হয়তো। পুলিশের ওসির বদলিতেও লম্বা হাত
জয় কামদারের, একদম শান্তনু সিনহা বিশ্বাসের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল জয় কামদারের। সেই সূত্রেই কলকাতার একাধিক থানার ওসির সঙ্গে যোগাযোগ বলে দাবি করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আপনি তো পুলিশের সব থেকে উচ্চপদস্থ একজন যে র্যাঙ্ক তার অফিসার ছিলেন, আপনি কি জানতেন এরকম কোনো ওসির বদলি হতো? কি বলবেন? অবশ্যই এ তো একটা র্যাকেট চলতো, মানে মোস্ট আনহোলি একটা নেক্সাস, যারা পুলিশটাকে কলুষিত করে দিয়েছিল, সাধারণ মানুষের প্রতি পুলিশের যে আস্থা সেটা বন্ধ করে দিয়েছিল। পুলিশটা দেখবেন পুরোনো দিনে একটা জায়গিরদারি বা জমিদারি যে প্রথা ওটাকে চালু করেছিল। আর যারাই এর বিরোধিতা বা বলতে পারেন যে এর বিরুদ্ধে ভয়েস খাড়া করেছিল তাদেরকে বিভিন্ন মিথ্যা মামলায়, ঠিক আছে, প্রত্যেককে, মানে আমি থেকে আরম্ভ করে একজন সাধারণ কর্মী পর্যন্ত কেউ বাদ যায়নি। তো এত মিথ্যা, আর 2 নম্বর কথা এমন ভাবে করা হতো, এরা ভেবে নিয়েছিল চিরকাল এইভাবেই চলবে এবং প্রত্যেকটা জিনিসের একদিন পতন হয়। এটাও আমি বলে দিচ্ছি যে মিথ্যা মামলা করলে সেই এরা আইনটা জানে না হয়তো, সেই পুলিশ অফিসারদের যদি প্রমাণ না হয়, যদি আপনি পাল্টা কেস করেন তাদেরও 2 বছর পর্যন্ত জেল হতে পারে। প্রত্যেকটি বিজেপির কর্মী সমর্থক যারা এই মিথ্যা মামলা যাদের এগেনস্টে হয়েছে, প্রত্যেকে আমাদের সরকার এলে আমরা তাদের বিরুদ্ধে মামলা করব। সেই রাজনৈতিক কর্মী যারা রয়েছেন তারা মামলা করলে আমি দেখবো এই অফিসাররা কোথায় যান। অনেক বড় নেক্সাস করেছেন, তো আপনারা আমাদের পরিবারকে নষ্ট করেছেন, জীবনকে নষ্ট করেছেন, একটা মূল্যবান সময় জীবন থেকে চলে গেছে। এবার আপনাদের পরিবারেরও দেখা উচিত যে বিনিময়ে আপনারা যেভাবে লুটের মাল ভাগ বাটোয়ারা করে বিশাল বড় বড় সম্পত্তি বানিয়েছেন, দেশ বিদেশ বিভিন্ন জায়গায় অনেক কিছু করেছেন, পরিবারকে মানে তাল তাল সোনা উপহার দিয়েছেন। তাদের যে বৈভব, তাদের পরিবারও বুঝতে পারবে যে অন্য মানুষের সাথে তার পরিবার যদি আজকে বাধা দিত তারা এত বড় জায়গায় যেত না। তো যেটা ঘটনাটা ঘটেছে এটাও কিন্তু শাস্তি একটা হবে। মানুষ যখন মামলা করবে সেই পরিবারও দেখবে যে অন্যের পরিবারের চোখের জল ফেলালে তার কি হতে পারে। দুটো প্রশ্ন আপনার কাছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তলবের পরেও বালি পাচার মামলায় হাজিরা দিলেন না কলকাতার পুলিশ কর্তা শান্তনু সিংহ বিশ্বাস, তবে আইনজীবী পাঠিয়ে তিনি সময় চেয়েছেন বলে সূত্রের খবর। একজন কলকাতার পুলিশ কর্তাকে ইডির ভয়ে পালিয়ে থাকতে হচ্ছে। তো রাজীব কুমারও পালিয়ে গিয়েছিল সিপি থাকার সময়। দেখুন, চোরেদের, চোর বলবো না, সরি, চোর বলাটা ভুল হবে, ডাকাতের রানী তার নিচে বসে আছে সমস্ত, এই যে রাজীব কুমার উনিও একটা খুব বড় ক্রিমিনাল, ভুল করে আইপিএস হয়ে গেছিল। তারপরে শান্তনু সিনহা বিশ্বাস, সব একই ক্যাটাগরিতে পড়ে। তা আপনি কি করে আশা করছেন যে এরা এরা পালাবেই? যখনই দেখবেন যে যে অপরাধটা ধরা পড়ছে ফেস করার কোনো সাহস নেই। আপনি যদি কিছু না করেন, আমার যে খুশি ডাকুক না কেন, বুক ফুরিয়ে যাবেন, এভিডেন্স যা আছে দেখাবেন, সেটা যদি ট্যালি না করতে পারে আইনে তো কোনোভাবে সাজা দিতে পারে না। এদের এত ভয় কেন? শুধু লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করে কপিল সিব্বাল, অভিষেক মনু সিংভি, আর কত, মানে মানুষ কি বোকা? শান্তনু সিনহা মিশ্রের ডিসি কত টাকা মাইনে পান? কোথা থেকে এইসব আইনজীবীদের হায়ার করেন বলুন তো? কিভাবে, মানে এই যে সিস্টেম, জয় কামদার 4 মাসে 500 কোটি টাকা অ্যাকাউন্টে ঘুরিয়েছে, সবাই জানে। হাওড়াতে এইভাবে কাজ হয় 1100 কোটি করে। এটা তো অফিসিয়ালি বেরিয়েছে, আরো কত বেরোবে ভগবান জানে, যেটা আনঅফিসিয়ালি হয়নি বা আরো হয়তো সবকিছু বার করতে পারিনি। ওটা পাশে 2-1টা শূন্য বসানো যেতে পারে, অস্বাভাবিক কিছু। শেষ একটাই প্রশ্ন আপনার কাছে, এত ভোট কাটার পরেও এত ভোট কেন পড়ছে জানেন? কারণ আমার মনে হয় মানুষ জানে তৃণমূলকে ভোট না দিলে তার আমও যাবে, ছালাও যাবে, এরপর এনআরসি করার প্ল্যান করবে বললেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলবেন? যত বাজে বকবে, মানে মানুষ নেবার না একটা ক্ষমতা আছে, মানে উনি যত বাজে বকে যাচ্ছে তত ওনার দাও 2-4টে লোক মানে টিম টিম করে আলো জ্বলছিল। আমার মনে হয় সেই চলতো। এনআরসি আর সিএ কেউ খাবে না, বিশ্বাস করুন। আপনার দিন শেষ হয়ে গেছে। আপনার যদি মানে 0.0001%ও লজ্জা থাকে, আপনাকে 4 তারিখ হওয়ার আগে আপনি পদত্যাগ করে যান, ওটা আপনার জন্য ভালো হবে। ঠিক আছে, আপনি যা করেছেন, যেটা ভারতবর্ষের জন্য যেটা দরকার হবে, অতি অবশ্যই সংবিধানের মধ্যে থেকে, আইনের মধ্যে থেকে আমরা সেই ব্যবস্থাই করব। এনআরসি করলে এরকম কোনো ব্যাপার নেই যে যিনি ভারতবর্ষের বৈধ নাগরিক বা নাগরিক হওয়ার যোগ্য তাকে তো অবশ্যই ভারতবর্ষের নাগরিক করা হবে, এটা আইনে রয়েছে, নাগরিকত্ব আইনে রয়েছে, সেখান থেকে তো আপনি বাইরে কিছু করতে পারবেন না। কিন্তু আপনি যদি ভাবেন যে বাইরে থেকে কতগুলো জঙ্গিকে এনে ঢুকিয়ে এখানকার নাগরিক করবেন আর তাদের দুধেল গাই বলে তাদের মানে পালন পোষণ করবেন, ভারতবর্ষে যারা নাগরিক হওয়ার যোগ্য, আইনের বিধান আছে,
হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, শিখ হোক, ঈসাই হোক, কাউকে বাধা দেওয়া হয়নি। একমাত্র মমতা ব্যানার্জি নিজের মতো একটা আইন তৈরি করেছেন। আর ২ নম্বর কথা হচ্ছে যে যিনি শরণার্থী তারও ডেফিনেশন আছে, সেটা হিন্দু শরণার্থীদের ক্ষেত্রে আছে, রাজনৈতিক যারা আশ্রয়দাতা তাদের ক্ষেত্রে আছে। ভারতবর্ষে আইনে এটা ক্যাটাগরিক্যালি বলা আছে। মমতা ব্যানার্জির বুকসে এগুলো নেই, পড়েন উনি, জানেন না। অশিক্ষিত অপদার্থ মুখ্যমন্ত্রী হলে যা হয় তাই ঘটেছে। ফলে আমাদের এই নিয়ে আর মনে হয় চর্চা করা ঠিক না। যত উনি আরো বকুন, বকে যান। আগের দিন 91, মানে আজকে 91 ক্রস করে গেছে, পরের দিন হয়তো আরো 2-4-5% বাড়তে পারে। কত আসন সংখ্যা হবে বিজেপি? সত্যি বিজেপি কত আসন? বিশ্বাস করে আমি বলতে পারবো না, কারণ মানুষ যেটা ডিসাইড করে রেখেছে না, মানে জনতা শেষ কথা বলে। আমি হয়তো ভাবছি 170 পাবো, সেটা গিয়ে হয়তো কত হয়ে গেল আমি বলতে পারবো না। সেটা আমি কিচ্ছু, আমি আবার বলছি, সুনামি হতে চলেছে। সুনামির খবর আমার কাছে আছে, কিন্তু সুনামিটা গিয়ে কোথায় এসে থামবে, সাইক্লোন কত কিলোমিটার বেগে বইবে, বিশ্বাস করুন জনতা শেষ কথা বলে। আমি জনতার উপরে নই, আমি জনতারই একজন অংশ। আমি জানি, আমি যতটুকু খবর নিয়েছি বা আমার যতটা পশ্চিমবঙ্গ জুড়ে ব্যাপ্তি আছে, আমি জানি এই সুনামি এই সরকারকে উড়িয়ে নিয়ে বঙ্গোপসাগরে ফেলে দেবে।